এক্স্যাক্টলি। তো আমি আরেকটা বিষয় আনি। কালকে আমরা হঠাৎ করে দেখলাম যে জাতীয় সরকার আগামী 5 বছর দেশের স্থিতিশীলতার জন্য মানে বিএনপিকে নিয়ে একটা আম, মানে কি বলে একসাথে কাজ করতে চান, মানে জাতীয় সরকার একটা ইঙ্গিত শফিকুর রহমান দিয়েছেন তারেক রহমানকে, যদিও বিএনপির পক্ষ থেকে কোনো এর রূপ মানে উত্তর পাইনি। আপনি কিভাবে দেখেন, এটা কি কৌশল নাকি সত্যি সত্যি আকাঙ্ক্ষা? এইগুলি জেতার পরে বলতে হয়, আগে বলার মানে হচ্ছে উনি নিজে জাতীয় সরকারের অংশ হতে চান। মানে আমরা হলে জাতীয় সরকার করতাম, আপনিও তাহলে একটা জাতীয় সরকার করেন, এইভাবে বলা। উনি জিতবেন, জিতে ঘোষণা করেন জাতীয় সরকার গঠন করবেন, তখন যারা যোগ দেয় তারা দিবে, যারা যোগ দিবে না দিবে না। কিন্তু জাতীয় সরকার হচ্ছে কি জানেন, গণতন্ত্রকে ধ্বংস করার একটা প্রক্রিয়া। গণতান্ত্রিক ভাবে জনগণ সংখ্যাগরিষ্ঠের শাসন চায়, এবং যাকে তারা ভোট দিয়েছে বেশি সে করবে সরকার। এখন যদি আপনি বলেন ভবিষ্যতের স্থিতিশীলতা শান্তি রক্ষার্থে জাতীয় সরকারের মানে হচ্ছে আমাকে সরকারে না নিলে আমি কিন্তু গোলমাল করব, আমি উৎপাত করব, আমি স্থিতিশীলতা হইতে দিব না, আমি জ্বালাতন করব। তা জাতীয় সরকার না হইলে গোলমাল হবে কেন? ওনারা বিরোধী দল হবেন, বিরোধী দল হয়ে সরকারকে সহযোগিতা করবেন, ভালো কাজে ভালো বলবেন, খারাপ কাজে খারাপ বলবেন। কিন্তু জাতীয় সরকার হওয়ার প্রথম বিষয় হচ্ছে প্রথমে বোঝানো যে আমাদেরকে না নিলে সরকারে আমরা গোলমাল করব। দ্বিতীয় সমস্যা হচ্ছে ওনারা তখন ক্ষমতার কিছু হানিমুন করছেন। ওনারা বিভিন্ন জায়গাতে দলীয়করণ করেছেন, ওনারা বিভিন্ন পেশাজীবীদের প্রমোশন ট্রান্সফারে নিজের লোক ঢুকিয়ে ফেলেছেন। এই কাজগুলি কিন্তু গত 15 মাসে হয়েছে, অস্বীকার করা যাবে না। বিএনপিও পেয়েছে কিছু, জামাত ইসলামও পেয়েছে কিছু, এনসিপি তদবিরও কিছু কাজ হয়েছে। এখন এই যে তদবির করে যে কোটা না মেধার মধ্যে মেধা না কোটা বানিয়ে দিয়েছেন পুরো সরকারকে এবং সরকারের সিস্টেমটাকে, এই কোটা ভিত্তিক সরকারি ব্যবস্থাটাকে তারা লিঙ্গার করার জন্য সরকারের মধ্যে থাকতে চান। কারণ থাকলে পরে তাদের এই পদ পদবি যেগুলি দিয়েছেন এখন সেগুলাকে রক্ষা করা যাবে, এবং সরকারের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তার করে সরকারের যে সুবিধা সেটা ভোগ করা যাবে। এই জন্য আমি মনে করি যে জাতীয় সরকারের যে বিষয়টি, এটা কোনো দরকারই নেই। এতই যদি জাতীয় সরকার করতে চান তাহলে আসেন সবাই মিলে একসাথে নির্বাচন করেন। বিএনপি 200 সিট, জামাত 50 সিট, অন্যরা সবাই মিলে 50 সিট, রাজি হবেন উনি? আগে উনি জিততে চান, তারপরে তো জাতীয় সরকার। তো জিতে যাক, জিতে গিয়ে উনি সবাইকে আহ্বান করুক জাতীয় সরকার করতে, যারা যাবে তারা যাবে। কিন্তু ওইটা কিন্তু করতে আবার তারা আগ্রহী না। এটা একটা রাজনৈতিক কৌশল। ওনারা আগেই বলে রাখলেন জাতীয় সরকার করব, তারপর ধরেন জিতলো না, তারপরে মাঠে গিয়ে বলবে আমরা কিন্তু বলেছিলাম জাতীয় সরকার করতে, আমরা বলেছিলাম আমাদেরকে নিতে, আমাদেরকে নিল না, এই জন্যই তো আজকে এরকম অবস্থা, আমাদেরকে নিলে সব ঠিক হতো। হ্যাঁ, এগুলা হচ্ছে জাতীয় পার্টি হওয়ার আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ এক্স্যাক্টলি। করেছিল না, আওয়ামী লীগ তো জাতীয় পার্টি একটা তৈরি করেছিল, এটা হচ্ছে ওই জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, এগুলা হওয়ার আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষার কোনো প্রয়োজন নাই, জাতীয় সরকারের কোনো দরকার নাই। সরকার যে আমার কাছ থেকে ভোট নিবে সে আমার হয়ে সরকার পরিচালনা করবে, ব্যর্থ হইলে আমি তাকে আর ভোট দিব না। কিন্তু আপনি জাতীয় সরকার হইলো, তারপর সেই জাতীয় সরকার ব্যর্থ হইলো ধরেন, তখন আমি কাকে ভোট দিব? কে কাকে দোষ দিবে? কে পারলো কে পারলো না? যেমন আপনি দেখবেন, আমি একটু মনে করিয়ে দেই, বিএনপির মধ্যে একসময় জামাত ইসলামের 2জন মন্ত্রী ছিলেন। জি। এখনো জামাত ইসলাম দাবি করে সেই বিএনপি দুর্নীতিবাজ ছিল, ওনাদের 2 মন্ত্রী দুর্নীতিবাজ ছিল না, মেনে নিলাম। কিন্তু যে সরকারের মধ্যে আপনারা আছেন সেই সরকারের দায়িত্ব আপনারা নিবেন না? তো জাতীয় সরকার করার পরে একই কাণ্ড হবে। কিন্তু সরকার ফেল করলে বলবে আমরা সব সৎ ছিলাম, ওনারা খারাপ ছিল। তো এই জন্য জাতীয় সরকার করার কোনো প্রয়োজন আমি দেখি না। এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছি যে এই ধরনের বরং সরকারের বাইরে থেকে দায়িত্বশীলতা প্রমাণ করুক, সরকারের বাইরে থেকে ভালো বিরোধী দল হয়ে দেখাক। এক্স্যাক্টলি, আমাদের তো সেটাই দরকার যে ভালো সরকারি দল এবং ভালো বিরোধী দল, এটাই যদি কাজ করে এটাই তো মানে একটা ভালো একটা জাতীয় সরকারের একটা অন্যরূপ। কিন্তু সবাই মিলে সরকার করি মানে এক ধরনের তো ফ্যাসিজম, তাহলে আর বিরোধী কে থাকবে? হ্যাঁ, এটা ফ্যাসিজমের একটা রিফাইন্ড ওয়ে। মানে আপনি ফ্যাসিজম করবেন কিন্তু বলবেন আমরা সবাই মিলে করছি, তো কারো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তো তো এটা হচ্ছে যে 10 মিলে করি কাজ, নাই কাজ তো খই ভাজ, এরকম একটা অবস্থা আর কি। এই যে আপনার কাছে একদম শেষ যে একটা বিষয় জানতে চাই, জয়শঙ্করের বার্তা কি? শুধু তো তিনি মনে হচ্ছে না যে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, এসে তারেক রহমানের কাছে একটা চিঠি দেয়া, নরেন্দ্র মোদীর এবং 2জন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। কিন্তু আবার ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলাদাভাবে কোনো কথা বলেনি। তো আপনার কাছে কি মনে হয় যে ভারতের কি অতীতের নীতির একটা পরিবর্তন হলো, নতুন সরকার আসলে তার সাথে সম্পর্ক স্থাপন করবে? বর্তমান সরকারের ব্যাপারে তাদের একটা যে আহ মনক্ষুণ্ণ, সেটা কি প্রকাশ হলো?
আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই সংক্ষিপ্ত ভারতে সফরকে? তো একটা গণতান্ত্রিক সরকার আছে, সেই সরকার যত যেরকম আচরণই করুক তারা তো ভোটে জিতেছে। ফলে এই সরকারকে কিন্তু দিনের শেষে ভোটারের কাছে যেতে হবে এবং তাদেরকে প্রফেশনাল আচরণ করতে হবে। ভোটে জিতলে এটাই হচ্ছে প্রথম সুবিধা, যে আপনাকে প্রফেশনাল আচরণ করতেই হবে, কারণ আপনি মানুষকে কথা দিয়েছেন, আপনি ভোট নিয়েছেন। তো ভারত আসলে প্রফেশনাল আচরণ করছে। ভারত এখানে এসেছে, প্রথমত দেখেন এটা একটা কূটনৈতিক শিষ্টাচার। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তারা এই অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নিয়েছেন, জানাজাতে অংশ নিয়েছেন। তারপরে তারা কি করেছেন, আরেকটি শিষ্টাচার দেখিয়েছেন, তারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছেন এবং জয়শঙ্কর নিজে অগ্রগামী হয়ে কাজটা করেছেন প্রোঅ্যাক্টিভলি। তাতে করে তারা একটা বার্তা দিয়েছেন যে ভারত বড় হলেও তাদের এক ধরনের সৌহার্দ্য বা বন্ধুত্বের প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে। এটা কিন্তু বেশ ভালো একটা হেডলাইন পেয়ে গিয়েছে। উনি কিন্তু জিনিসটাকে নিয়ে নিলেন, সুবিধাটা দেখেন। 42টির বেশি দেশের লোক এই জানাজা অংশ নিয়েছে, কিন্তু আলোচনায় চলে আসলো ভারত। এটা কিন্তু এক ধরনের প্রফেশনালিজম। এবং উনি যেন একটা নিয়ে নিলেন মিডিয়ার অ্যাটেনশনটা, এটা কিন্তু একটা প্রফেশনালিজম। তৃতীয়ত তিনি কি করেছেন, তিনি কিছু বার্তা পৌঁছে দিয়েছেন। এই বার্তার ভেতরে আমার ধারণা যে প্রফেশনাল বার্তাই থাকবে, যে ভবিষ্যতে যেই সরকার গঠন করুক ভারত তার সঙ্গে কাজ করতে চায়, কারণ এইটাই কিন্তু কূটনৈতিক আলোচনা। এর বাইরে কিন্তু কিচ্ছু না। বাংলাদেশও যদি একটা বড় রাষ্ট্র হতো, ভারতকে চিঠি দিত, তাহলে একইভাবেই দিত যে বাংলাদেশ ভারতের সাথে কাজ করতে চায়। কারণ ব্যবসা বাণিজ্য অন্যান্য বহু ভাবে আমাদের তো এই উপমহাদেশীয় দেশগুলির সাথে সংযুক্তি আছে, এবং ভারত এবং পাকিস্তানের সাথে মালদ্বীপের সাথে আমাদের ভালো সংযুক্তি আছে। মালদ্বীপে আমাদের লোকজন কাজ করতে যায়। ইনফ্যাক্ট আমরা মালদ্বীপ দিয়ে উপকৃত হই, নেপাল দিয়ে উপকৃত হই। নেপাল থেকে প্রচুর ছেলে মেয়ে আমাদের এখানে পড়াশোনা করতে আসে, তারা আমাদেরকে পয়সা দেয়। নেপাল থেকে মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশে আসে, এবং নেপালের ডাক্তার বলেন, নেপালের ডেন্টিস্ট বলেন, ডেন্টাল সার্জনস, এরা অনেক আছে বাংলাদেশে। এরপরে যদি আপনি চিন্তা করেন, ভারতের সাথে তো আমাদের অবশ্যই বাণিজ্য ঘাটতি আছে রীতিমতো, আমরা প্রচুর আমদানি করি, পাকিস্তানের সাথেও তাই। তো পাকিস্তান এবং ভারতের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে। তাই আমার কাছে মনে হচ্ছে এটাও একটা কূটনৈতিক কাজ তিনি করেছেন, সকলের সঙ্গে আমার ধরনের একটা বার্তা দিয়েছেন, ভেতরে কি আছে জানি না। এবং তিনি আরো একটা কাজ করেছেন, তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা দীর্ঘ আলোচনা আগ্রহী না, অর্থাৎ তারা নির্বাচন চাইছেন। কারণ যদি দীর্ঘ আলোচনা আগ্রহী থাকতেন, তাহলে তারা কি করতেন, অন্তর্বর্তী সরকারের সাথে গিয়ে দেখা করে একটা মিটিং টিটিং কিছু একটা করতেন। কিন্তু সেই রকম সিরিয়াস কোনো মিটিং তারা করেন নাই, পররাষ্ট্রের সাথেও না, প্রধান উপদেষ্টার সাথেও না, অথবা হয়তো মিটিং চেয়েছিলেন পান নাই, হোয়াট এভার। কিন্তু তারা এটা বুঝিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে তারা যাদের সাথে আলাপ করতে চান তাদের সঙ্গে তারা আলাপ করেছেন। তার মানে হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে তারা ভবিষ্যতের নেতাদের সঙ্গে তাদের সম্পর্কটা ঝালাই করতে চান। এখন ভারত বিরোধিতা অথবা আধিপত্যবাদের বিরোধিতা যে বাংলাদেশে হচ্ছে এবং হবে, এটা তো পরিষ্কার। এই আধিপত্যবাদ বিরোধিতা কিন্তু একেবারে স্বাধীনতা যুদ্ধের পর পরে ছিল, এবং আমরা দেখেছি মৌলানা ভাসানী লং মার্চ করেছিলেন, ভারতের বিরুদ্ধে একটা বিরাট ক্যাম্পেইন ছিল। এবং আমরা যখন ছোট তখনও দেখেছি যে একদল লোক আছেন তারা ভারতের কিছুই পছন্দ করেন না, একদল লোক আছেন তারা পাকিস্তানের কিছুই পছন্দ করেন না। এবার উল্টোটাও আছেন, একদল লোক পাকিস্তানকে ভাবেন যে তাদের গন্তব্য, তাদের তীর্থযাত্রার স্থান, আর কিছু লোক ভারতকে ভাবেন তাদের তীর্থযাত্রার স্থান। অর্থাৎ দুইটা এক্সট্রিম আছে, ঘৃণার এক্সট্রিম এবং ভালোবাসার এক্সট্রিম। তো এই এক্সট্রিমের মাঝখানে আমি মনে করি যে ভারতের সামনের দিনে লক্ষ্য হওয়া উচিত এই আধিপত্যবাদের যে একটা তাদের অভিযোগ আছে সেটাকে মিনিমাইজ করা, এবং বন্ধুত্বের যে বিষয়টি সেটিকে বাংলাদেশের মনে, মানুষের মনে স্থাপন করার চেষ্টা করা। পাশাপাশি তাদের আরো একটি বিষয় আমি মনে করি যে বাংলাদেশেরও দরকার রয়েছে। বাংলাদেশ যে ভারতের প্রতি কোনো ধরনের হুমকি তৈরি করছে না, এই জিনিসটা বাংলাদেশকে বোঝাতে হবে। আপনি অন্যভাবে ভুলে যান, মনে করেন আপনি একটা শক্তিশালী লোকের পিছন থেকে চুল ধরে টানছেন, তো এই বারবার পিছন থেকে চুল ধরে টানাটানি করলে হঠাৎ সে ঘুরে একটা থাপ্পড় দিয়ে বসবে। এটা তো বাংলাদেশে কোনো প্রয়োজন নাই। যদি সত্যি শক্তি থাকে বা থাকতো তাহলে ঠিক মতো করেন। কিন্তু এই যে আবল তাবল বক্তৃতা দেওয়া, পাহাড়ের ইউরেনিয়াম ঢেলে দেওয়া, কিংবা পাহাড় থেকে ইউরেনিয়াম নিয়ে সোজা করে দেওয়া কাউকে, তারপরে হচ্ছে মুরগির গলা নিয়ে মানে রীতিমতো মুরগি বিশেষজ্ঞ হয়ে যাওয়া, তারপরে সাত বোন, সেভেন সিস্টার্স, এই কথা বলে আজকালের মধ্যে আমরা এই করব সেই করবো, এগুলা বলা, এগুলো হচ্ছে উৎপাত, এগুলা রাজনৈতিক হঠকারিতা। এইসব হঠকারী বক্তব্য থেকে সরে এসে এই লোকগুলির উচিত প্রকৃত কূটনৈতিক বক্তব্য দেওয়া। সামনের দিনে দেশ চালাতে চাইবেন, আর সাধারণ মানুষের মতো গিয়ে রাস্তায় চায়ের দোকানে যেসব আলাপ হয় সেগুলা দিয়ে বক্তৃতা দিবেন, এটা ঠিক না। হ্যাঁ, যে কাজ করার ক্ষমতা নাই সেই কাজ করে ফেলবো বলে হুমকি দেওয়া কোনো মানে হয় না।
এইটা হচ্ছে ওই রকম আর কি, যে আমাকে ছাইরা দে, আমাকে ছাইরা দে বলে কিছু লোক কিন্তু ঝগড়ার মধ্যে আসলে ওকে কেউ ধরে রাখে নাই, ও একাই বলে আমাকে ছাইরা দে। তো এই আমাকে ছাইরা দে করার মতো করার কোনো দরকার নাই। যদি সত্যি মনে করেন পারবেন, আপনাকে ধরে রাখতে কি, যান না গিয়ে করে দেখান। কিন্তু এইগুলা বলে বলে তারা যেটা করেছেন, পরিবেশ নষ্ট করছেন। এবং রাইট। এইটা আমার কাছে মনে হয় যে আমার মনে হয় যে এটা এইগুলার থেকে ভারত এবার যেটা করেছে, স্পষ্ট সিগন্যাল দিয়েছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে আলাপ করতে আগ্রহী। পাকিস্তানও কিন্তু প্রায় অনেকটা তাই করেছে। পাঁচ বোনকে বিচ্ছিন্ন করতে যে নিজেদের বোনগুলি তো চলে গেল। আর কিন্তু আর এরা বন্যা ভাই, এই নামটা কে দিয়েছে বলেন তো? আমি জানি মানে, না। হ্যাঁ, এটার একটা নাম, এটা একটা নাম দিয়েছে তারা, মানে কি এটার, এটা কোনো অর্থ নাই। আর এরা যদি সত্যি এরকম ভাগাভাগি করতে চাইতো, তাহলে মনে করেন এত বছর এদেরকে কেউ আটকে রাখতে পারতো? একেবারে শেষ প্রান্তে আপনার কাছে যেটা জানতে চাওয়া, যে আহ, ভারতের একটা রাজনীতির একটা প্রভাব তো আছে, সেটা বোঝাই গেল। তো জামাত ইসলামীও আধিপত্যবাদ বিরোধী দিল্লি না ঢাকা তার কর্মীরা করছিল। এর মধ্যে রয়টার্স এর মাধ্যমে দেখা যাচ্ছে যে ভারতের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন, দেখা করেছেন ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে, এবং তাদের অনুরোধে আহ, জামাতের পক্ষ থেকে সেটা প্রকাশ করা হয়নি। এটা মানে নিশ্চয়ই দেখেছেন। একসময় জি এম কাদেরও একই কথা বলেছিল যে তারা মানে অনুমতি না দিলে বলা যাবে না যে কি কথা হয়েছে। কিভাবে দেখছেন? এই জিনিসটা আমার কাছে স্ববিরোধী মনে হয়েছে। একদিকে যেমন তারা সবসময় ভারতের সঙ্গে যে কোনো আলাপ গোপন রাখার বিরুদ্ধে কথা বলেন, চুক্তি করলে বলেন যে গোপন চুক্তি, গোপন চুক্তি ভালো না। ভারতের সঙ্গে কেউ যদি সবার সামনে আলাপ করে তারপরেও তারা তাদের উষ্মা প্রকাশ করেন। অন্যদিকে ভারতীয়দের প্রতিনিধি তার সঙ্গে অসুস্থতাকালীন দেখা করতে এসেছিলেন, সেই দেখার বিষয়টিকে তিনি গোপন রেখে দিয়েছিলেন এতদিন। এটা নাকি ভারতের অনুরোধেই করেছেন, তার মানে তো তারা ভারতের অনুরোধকে রাখেন, ভারত কিছু বললে শুনেন আর কি। এটাই আমার কাছে মনে হয়েছে। তো সবাই আসলে একটা কাজ করে, কিন্তু দোষ হয় নাকি বোয়াল মাছের। তো সমস্যাটা ওইরকম হয়েছে আর কি, তাই না? সেটাই ভারতের কথা দেখা সবাই যায়। শুনে, কিন্তু দোষটা শুধু বোয়াল মাছের হয় আর কি। তো এটা বোঝা গেল যে ভারত এটা গোপন রাখতে বলেছে। অসুস্থতার সময় দেখা করতে এসেছে, এটা গোপন রাখার কি আছে? আপনি হরলিক্স মাল্টো বাকি কি জানি আছে না, হাতে করে নিয়ে আসে ফলমূল। ভারতে তো ফলমূল অনেক ভালো হয়, তাই না? কাজু বাদাম হয়, আখরোট কিশমিশ, ভারতে ফলের অভাব নাই। তো আঙ্গুর কিশমিশ আখরোট বাদাম নিয়ে কেউ দেখা করতে এসছে, এটা গোপন রাখতে হলো কেন? নিশ্চয়ই তার মানে আলোচনায় গোপন রাখার মতো কোনো ব্যাপার ছিল, না হলে গোপন রাখার কি আছে?